1978 সালের জানুয়ারি তেহরানের রাস্তাগুলো অদ্ভুত রকমের নিস্তব্ধ। শহরের বাতাসে যেন অদৃশ্য একটা অস্থিরতা জমাট বেঁধে আছে। চায়ের দোকানগুলোই কানে কানে চলছে নানা রকমের গুঞ্জন। খোমেনিকে নিয়ে কিছু একটা লেখা হয়েছে, ছাত্ররা নাকি পথে নামবে। 7 জানুয়ারি 1978 তেহরানের এক পত্রিকা এটেলাতে একটি নিবন্ধন ছাপা হয়েছে, যেখানে আয়াতুল্লাহ খোমেনিকে সরাসরি আক্রমণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে তিনি এক অজ্ঞ, রাজনৈতিকভাবে বিভ্রান্ত পশ্চিমা বিরোধী লোক এবং তাকে ভারতের ব্রিটিশ কলোনির এজেন্ট বলেও উল্লেখ করা হয়েছে। এই লেখাটি ছিল শাহ সরকারের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। উদ্দেশ্য ছিল খোমেনির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে ঠেকানো, কিন্তু এতে ঠিক উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি হলো। পরদিন 8 জানুয়ারি কোম শহরের ধর্মীয় স্কুলের ছাত্ররা রাজপথে নেমে আসে প্রতিবাদে। তাদের দাবি খোমেনির অপমানের প্রতিশোধ চাই। তাদের মুখে তখন একটি মাত্র নাম, খোমেনি। মুহূর্তের মধ্যেই আন্দোলন চরম আকার ধারণ করে। একজন নির্বাসিত ধর্মগুরু, যিনি 1000 কিলোমিটার দূরে বসে আজ ইরানের প্রতিটি তরুণের হৃদয়ে বেঁচে আছেন, সেদিনই পুলিশ আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করে। নিহত হয় অন্তত 20 জন ছাত্র। এই দিনটির নাম হয়ে যায় ব্লাডি ফ্রাইডে অফ কোম। এই ঘটনার রেশ তেহরান, ইস্পাহান, মাশহাদ সহ সব বড় শহরে ছড়িয়ে পড়ে। শহীদদের স্মরণে 40 দিন পর শোক পালন শুরু হয়, আর সেই শোক সভাই হয়ে ওঠে একের পর এক নতুন বিক্ষোভের জন্মস্থান। এভাবে গড়ে ওঠে 40 দিনের বিদ্রোহ চক্র, যা পরবর্তীতে 1 বছরে শাহ বিরোধী আন্দোলনের মূল কাঠামোতে পরিণত হয় এবং রচনা হয় খোমেনির প্রত্যাবর্তনের ইতিহাস। তখনও অনেকে জানে না এই নাম একদিন ইরানের নিয়তি বদলে দিতে পারে। একটি আধুনিক রাজতান্ত্রিক দেশ কিভাবে মাত্র কয়েক মাসের মধ্যে এক ধর্মীয় শাসনের অধীনে চলে গেল, কিভাবে পহলভি সাম্রাজ্যের দম্ভভরা রাজা মোহাম্মদ রেজা শাহ পালিয়ে যেতে বাধ্য হলেন, আবার কে এই রুহুল্লাহ খোমেনি, যিনি 1000 কিলোমিটার দূরে বসেও একটি বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন, সবকিছু জানব। ইরানের এই ইসলামী বিপ্লব কোনো সাধারণ বিপ্লব ছিল না। এটি ছিল এক গভীর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঢেউ, যা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছিল। এবং এর রেশ এখনও টিকে আছে। ইরান এখনও সেই বিপ্লবের আদর্শে চলছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন ঘটল এই বিপ্লব? কারা এর নায়ক আর কারা খলনায়ক? কিভাবে একটি পশ্চিমপন্থী, হঠাৎ উন্নয়নশীল দেশ একটি ধর্মনির্ভর রাষ্ট্রে পরিণত হলো? আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি রাজনীতি বুঝতে চান, যদি জানতে চান কিভাবে একটি রাষ্ট্রের জনগণ স্বৈরশাসকের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আজ আমরা বিশ্লেষণ করি ইরানিয়ান রেভলিউশনের পুরো কাহিনী। বেশি কিছু না, আপনি শুধু বর্তমান ইরানকে একবার দেখুন। একটি পরমাণু কর্মসূচিতে জড়িত থাকা রাষ্ট্র, একদিকে যেমন আমেরিকার তীব্র শত্রু, অন্যদিকে শিয়া মুসলিম বিশ্বের আদর্শ। এত কিছুর সূচনা হয়েছিল সেই 1979 সালের 11 ফেব্রুয়ারি, যখন শাহের পতনের পর খোমেনি দেশে ফিরে ঘোষণা দেন, এখন থেকে ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র। এখানেই শেষ নয়, এই বিপ্লব উদ্বুদ্ধ করেছিল বহু ইসলামপন্থী আন্দোলনকে। হিজবুল্লাহ থেকে শুরু করে হামাস পর্যন্ত বহু সংগঠন খোমেনিকে তাদের আদর্শ মানে। আবার সৌদি আরব এবং পশ্চিমারা এই বিপ্লবকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখেছে শুরু থেকেই। তবে বিপ্লবের নায়ক শুধু খোমেনি ছিলেন না। এখানে ছিল শ্রমিক, ছাত্র, ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী, এমনকি কমিউনিস্টরাও। তারা সবাই একজোট হয়েছিল শাহের বিরুদ্ধে। তবে বিজয়ের পর যে ধর্মীয় গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠল, তারা বাকিদের একে একে সরিয়ে দিল। কেউ কেউ বলেন এই বিপ্লব ছিল জনগণের বিজয়, আবার অনেকেই বলেন এটি ছিল এক ঐতিহাসিক ভুল, যেখানে স্বৈরশাসককে সরিয়ে একটি নতুন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হলো। ইরানের ইসলামী বিপ্লবকে বুঝতে হলে আগে জানতে হবে সেই দেশের রাজতন্ত্রের ইতিহাস, বিশেষ করে পহলভি সাম্রাজ্যের উত্থান এবং মোহাম্মদ রেজা শাহের শাসনকালকে। 1925 সালে রেজা খান ক্ষমতায় এসে নিজেকে ঘোষণা করেন রেজা শাহ পহলভি। তিনি ছিলেন একজন সামরিক নেতা, যিনি আধুনিক ইরান গড়ার স্বপ্ন দেখতেন। রেললাইন, শিক্ষা ব্যবস্থা, নারী শিক্ষা, সব কিছুতে তিনি পাশ্চাত্য আদর্শ অনুসরণ করতেন। কিন্তু তার সবচেয়ে বড় ভুল ছিল তিনি ধর্মকে পাশ কাটিয়ে চলতেন। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
রেজা শাহকে ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন ক্ষমতা থেকে সরিয়ে দেয়। তার জায়গায় আসেন তার পুত্র মোহাম্মদ রেজা শাহ। শুরুতে তিনি ছিলেন অনেকটা প্রতীকী শাসক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন একচ্ছত্ব ক্ষমতাধর রাজা। তার উদ্যোগে চালু হয় হোয়াইট রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আধুনিক সেনাবাহিনী এবং গোপন পুলিশ সাবাক, আর এরাই বিরোধীদের দমন করত। ধর্মকে পাশ কাটিয়ে চলাই হয়তো তার সবচেয়ে বড় ভুল ছিল, বিশেষ করে তিনি যখন ঘোষণা দেন ইরানে ধর্ম নয়, রাষ্ট্রই সর্বোচ্চ। এই অবস্থায় ধীরে ধীরে জমে ওঠে এক বিক্ষুব্ধ জনমত, যার মুখপাত্র হয়ে ওঠেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ছিলেন একজন শিয়া ধর্মগুরু। তিনি শুধু ইসলামী চিন্তাবিদ নন, বরং একজন রাজনৈতিক নেতা যিনি ধর্মকে হাতিয়ার করে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। 1963 সালে হোয়াইট রেভলিউশনের বিরোধিতা করে তিনি প্রথমবার আটক হন। তখনই তিনি জাতির কাছে পরিচিত হয়ে ওঠেন। মূলত এই বিরোধিতাই তাকে ইরানের সকল মানুষের কাছে জনপ্রিয় করে তোলে, কারণ এটাই ছিল সকলের প্রাণের দাবি। শাহ বুঝতে পারেন খোমেনি থাকলে ঝামেলা বাড়বে, তাই তাকে নির্বাসনে পাঠানো হয় প্রথমে তুরস্ক এবং পরে ইরাকের নাজাফে। তবে নির্বাসন থাকা অবস্থায় খোমেনি লেখালেখি বন্ধ করেননি। তিনি লিখে চলেন, বক্তৃতা দেন, ক্যাসেট পাঠান, যা গোপনে ইরানে ছড়িয়ে পড়ে। এই ক্যাসেটগুলো ছাত্র, আলেম, শ্রমিক সবার হাতে হাতে ঘুরে বেড়ায়। খোমেনি ইসলামের নামে প্রতিবাদের ভাষা তৈরি করেন। তার ভাষণে রাজনীতি, ন্যায়বিচার ও ধর্মের এক ভয়ঙ্কর মিশ্রণ থাকে। এই সময়ের মধ্যে শাহের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়, আর খোমেনির জনপ্রিয়তা আকাশ ছুঁতে থাকে। একদিকে আর্থিক বৈষম্য, সাবাকের দমন, ধর্মীয় অসন্তোষ, শ্বেত বিপ্লবের ব্যর্থতা, অন্যদিকে পশ্চিমা সংস্কৃতির দাপট, দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক দলের অনুপস্থিতি, এসব একত্র হয়ে তৈরি হয় ভয়ঙ্কর এক বারুদের স্তূপ। শুধু একটি ছোট্ট আগুনের অপেক্ষা ছিল, আর সেটি ঘটল 1978 সালের জানুয়ারিতে, যখন এক পত্রিকায় খোমেনিকে নিয়ে কুৎসিত মন্তব্য প্রকাশ করা হয়। তারপর যা ঘটল সেটি রীতিমতো ইতিহাস। এদিকে শাহ কঠিন অবস্থার মধ্যে পড়ে যান, তার পায়ের নিচে মাটি নেই। বিদেশে নিজের ভাবমূর্তি বাঁচাতে চুপ, দেশে গুলি চালালে মানুষ ক্ষুব্ধ, আর না চালালে আন্দোলন ছড়িয়ে পড়ছে। তিনি একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন। কয়েকজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেন, মিডিয়াতে সেন্সর শিথিল করেন, এমনকি জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমাও চান। তবে এসব করেও লাভ হয়নি, কারণ ততদিনে জনগণ একক নেতা হিসেবে খোমেনিকে মানতে শুরু করেছে। 1979 সালের 16 জানুয়ারি ইরানের ইতিহাসে এই দিনটি লেখা থাকবে কালো হরফে এক রাজা আর সাদা হরফে এক বিপ্লবের নামে। সেদিন সকালে শাহ এবং তার স্ত্রী রাজপ্রাসাদ থেকে বের হন। বিমানবন্দরে যখন তারা পৌঁছান, তখন কয়েকজন সামরিক অফিসার এবং কিছু অনুগত কর্মী ছাড়া আর কেউ ছিল না। শাহ বিমান থেকে জানালার দিকে তাকিয়ে থাকেন। তেহরান শহর, তার গড়ে তোলা এক আধুনিক মহানগর, তাকে বিদায় দেয় নীরবে। তিনি ঘোষণা দেন, আমি চিকিৎসার জন্য সাময়িকভাবে দেশ ছাড়ছি। কিন্তু সবাই বুঝে গিয়েছিল এই রাজার আর ফেরা হবে না। 1 ফেব্রুয়ারি 1979 পুরো ইরাক এক সাসপেন্সে, কেননা 15 বছর পর নির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এই দিন সকালে এয়ার ফ্রান্স বিমানে করে তেহরান বিমানবন্দরে অবতরণ করেন তিনি। রাস্তার চিত্র ছিল এমন, লাখো মানুষ সড়কে দাঁড়িয়ে আছে, কেউ চোখের জল মুছছে, কেউ আল্লাহু আকবার বলছে, কেউ তার গালে চুমু খাচ্ছে, কেউ খালি পায়ে তার গাড়ির পেছনে হাঁটছে। খোমেনির বিমানবন্দরে নামার পর প্রথম কথায় বলেন, আমি ফিরে এসেছি আল্লাহর ইচ্ছায়, জনগণের সমর্থনে। ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। খোমেনির বিপ্লব শুধু ইরানেই নয়, সারা বিশ্বে শিয়াপন্থী আন্দোলনের প্রভাব ফেলে। লেবাননে হিজবুল্লাহ তৈরি হয়, সৌদি আরবে শিয়া আন্দোলন জোরদার হয়, পাকিস্তানে শিয়া সুন্নি বিভাজন বাড়ে, ইরাকের সাদ্দাম হোসেন ইরানকে ভয় পেতে শুরু করে, আমেরিকা ও ইরাকের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়।